আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ৬ ধরনের জমি খাস করার সিদ্ধান্ত দিয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলার ডিসিকে। আমাদের বাংলাদেশে ইতিমধ্যে তিনটি আইন হয়ে গেছে ভূমি সম্পর্কে। এই তিনটি আইনের আলোকে প্রত্যেক জেলার ডিসি সাহেবকে ৬ ধরনের জমি খাস করার কথা বলেছেন মাননীয় ভূমিমন্ত্রী। এই ভূমিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক মৌজায় কিন্তু এই ৬ ধরনের জমি আছে। এই ৬ ধরনের জমিগুলো সরকার খাস করে নেবে। কোন ৬ ধরনের জমিগুলো সরকার খাস করে সরকারি মালিকানাধীনে নিয়ে নেবে, এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। এই সম্পর্কে বিস্তারিত জানতে, বিস্তারিত বিষয়টি শিখতে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলেই আমার প্রোফাইলটি ফলো করে রাখবেন, যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার সকল বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন তারাও এই ৬ ধরনের জমি সম্পর্কে অবগত হতে পারে এবং কি তারাও যেন তাদের এই সম্পত্তিগুলো কিভাবে সঠিক করে রাখা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। যে জমিগুলো ডিসি সাহেবকে খাস করে কথা বলা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে জমির কথা বলা হয়েছে সেটি হচ্ছে কৃত্রিম মালিকানা জমি। কৃত্রিম মালিকানা জমি আসলে কোনগুলো? যেমন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ২টি মাত্র ছেলে রেখে মারা গেছে। এই ২টি ছেলে রেখে মারা যাওয়ার পর এক ছেলে সম্পূর্ণ জমি রেকর্ড করে নিয়েছে, আর এক ছেলে যুদ্ধের সময় দেশের বাইরে চলে গেছে। যে ছেলেটি যুদ্ধের সময় দেশের বাইরে চলে গেছে ওই ছেলের সম্পত্তি সহ যে ছেলে দেশে আছে এই ছেলের সম্পত্তিটি রেকর্ড করে নিয়েছে, রেকর্ড করে নাম জারি করে তিনি ভোগ দখল করে আছে। এই যে ওই ছেলের সম্পত্তি সহ যে নাম জারি করে নিল, ওই ছেলে যখন দেশে আসবে, ওই ছেলে যখন এসে তার সম্পত্তির দাবি করবে তখন কিন্তু এই সম্পত্তিগুলো দিয়ে দিতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধের সময়, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় অনেক ব্যক্তি এই দেশ ছেড়ে এই দেশে জমি রেখে বিদেশে চলে গেছে, ভারতে চলে গেছে, পাকিস্তানে চলে গেছে। এই যে ব্যক্তিগুলো তাদের সম্পত্তি এই দেশে রেখে চলে গেছে, এই সম্পত্তিগুলো যে ব্যক্তিগণ ভোগ করতেছে এই সম্পত্তিগুলো সরকার খাস করে নেবে। সম্পত্তির প্রকৃত মালিক এসে যদি সম্পত্তির দাবি করে সেক্ষেত্রে কিন্তু সম্পত্তিগুলো আবার প্রকৃত মালিককে দিয়ে দেওয়া হবে। ইন্ডিয়া থেকে অনেক ভাই আমাকে ফোন করে বলেন যে আমার বাপদাদার সম্পত্তি বাংলাদেশে আছে, এই সম্পত্তিগুলো তো অন্যজন রেকর্ড করে নিয়েছে, এই সম্পত্তিগুলো আমি পাবো কিনা? হ্যাঁ, এই সম্পত্তিগুলো আপনি পাবেন। আপনি যে সময় আসবেন এই সম্পত্তিগুলো সেই সময় আপনি পাবেন যদি আপনার বাপদাদার নামে প্রকৃত কাগজ থাকে। এই সম্পত্তিগুলো এখন বর্তমানে সরকার খাস করে নেবে, খাস করে নিয়ে সরকারের আওতাধীনে নিয়ে নেবে। আপনি যখন এসে এই সম্পত্তিগুলোর বিরুদ্ধে মামলা করে দিবেন তখন কিন্তু এই সম্পত্তিগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপর যে সম্পত্তির কথা বলা আছে সেটি হচ্ছে স্বীকস্তি ও পয়স্তি জমি। স্বীকস্তি ও পয়স্তি জমি কোনগুলো? কোনো জমি যখন নদী ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায় তখন সেই জমিকে বলা হয় স্বীকস্তি জমি। এই নদী গর্ভ থেকে যখন কোনো জমি জেগে ওঠে তখন এই জমিগুলোকে বলা হয় পয়স্তি জমি। এই স্বীকস্তি ও পয়স্তি জমিগুলো বিভিন্ন সময় বিভিন্ন আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু বর্তমানে নিয়ন্ত্রণ করা হয় স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 অনুযায়ী এই স্বীকস্তি ও পয়স্তি জমিগুলো নিয়ন্ত্রণ করা হয়। এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার স্বীকস্তি হয়ে যায় সেই জমি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায়। তাই যে জায়গায় চর জেগেছে এই চরের জমিগুলো সম্পূর্ণ জমি খাস জমি, এই জমিগুলো সরকার ডিসি সাহেবের মাধ্যমে তার আওতাধীনে নিয়ে নেবে। এবং কি জমির প্রকৃত মালিক যদি যে গিয়ে দাবি করে যে এই সম্পত্তিটুকু আমার, এই সম্পত্তিগুলো আমার বাপদাদার ছিল, সেক্ষেত্রে কিন্তু জমির প্রকৃত মালিককে এই ভূমিহীন করে দিবে, ভূমিটি বন্দোবস্ত করে দিবে। কিন্তু এই জমিগুলো খাস করে নেওয়ার জন্য সরকার ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করেছে। এরপর যে জমিগুলো খাস করে নেওয়া হবে সেই জমিগুলো হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির নামে হাট বাজার গড়ে উঠেছে।
কলিমদ্দি বাজার, সলিমদ্দি বাজার, অলিমদ্দি বাজার, এই বাজারগুলো গড়ে উঠতেছে। অনুমোদনহীন যে বাজারগুলো হচ্ছে, এই বাজারগুলো একটি লিস্ট করা হবে। লিস্ট করে এই বাজারগুলোর ভিতরে যে জমিগুলো পড়েছে, যে ব্যক্তির জমিগুলো পড়েছে, এই জমিগুলো কিন্তু খাস করে নিয়ে এই বাজারগুলো অনুমোদন করে দেওয়া হবে। তাই অনুমোদনহীন বাজারগুলো হয়তোবা ভেঙে দেওয়া হবে। কলিমদ্দি বাজার, সলিমদ্দি বাজার, ইলিমদ্দি বাজার, এই বাজারগুলো হয়তোবা ভেঙে দিবে, নয়তোবা এই জমিগুলো সরকার খাস করে বাজারকে অনুমোদন দিয়ে দিবে। এরপর যে জমিগুলোর কথা বলা হয়েছে সেটি হচ্ছে সরকারি সংস্থার জমি। বিভিন্ন সরকারি সংস্থার জমি, যেমন পানি উন্নয়ন বোর্ডের জমি, রেলওয়ের জমি, ওয়াসার জমি, এই জমিগুলো হলো সরকারি সংস্থার জমি। এই জমিগুলো যদি আপনি ধরে থাকেন, আপনি যদি নিজ নামে রেকর্ড করে থাকেন, এই জমিগুলো কিন্তু আপনাকে দেওয়া হবে না। এই জমিগুলো খাস করে সরকার খাস খতিয়ানে নিয়ে সরকারের মালিকানাধীনে নিয়ে নেবে। এরপর একাধিক্রমে আপনি যদি আপনার সম্পত্তির 3 বছরের খাজনা না দেন, তাহলে কিন্তু এই সম্পত্তিগুলো খাস করে নেবে। আপনাকে একটি নোটিশ দেওয়া হবে। এই নোটিশের মাধ্যমে আপনি যদি খাজনা প্রদান না করেন নোটিশের নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে কিন্তু সরকার এই খাজনার টাকা আদায়ের জন্য আপনার এই জমিগুলো খাস করে এই জমিগুলো অন্য জায়গায় বিক্রি করে দিবে। এরপর যে জমির কথা বলা হয়েছে সেটি হচ্ছে 60 বিঘার অতিরিক্ত জমি। সরকার কিন্তু একটি জমির সিলিং করে দিয়েছে, সেটি হচ্ছে একটি পরিবারে 60 বিঘার অতিরিক্ত জমি থাকতে পারবেন। একই পরিবারভুক্ত বলতে সেই সকল ব্যক্তিকে বোঝায় যে সকল ব্যক্তি একটি মাত্র পাখে খায়, একটি মাত্র ইউনিয়ন পরিষদ ট্যাক্স প্রদান করে, একটি মাত্র হোল্ডিং নাম্বার আছে, এই ব্যক্তিগুলোকে কিন্তু একই পরিবারভুক্ত ব্যক্তি বলা হয়। আর এই ব্যক্তিগুলোর নামে যদি 60 বিঘার অতিরিক্ত জমি থাকে, এই জমিগুলো সরকার কিছু পরিমাণ টাকা দিয়ে খাস করে নেবে। ওনার 5টি ছেলে আছে, এই 5টি ছেলের মধ্যে 2টি ছেলে যদি আলাদা খায় এবং কি তাদের যদি আলাদা হোল্ডিং নাম্বার থাকে, তাহলে তারা কিন্তু একই পরিবারভুক্ত হবে না। একই পরিবারভুক্ত যে সকল ব্যক্তি আছেন তাদের সকলের জমি যদি 60 বিঘার অতিরিক্ত হয়, তাহলে কিন্তু এই জমিগুলো খাস করে নেওয়া হবে। যেমন আপনার স্ত্রী আছে, আপনি আছেন, আপনার সন্তান আছে, আপনার নামে 40 বিঘা আছে, আপনার স্ত্রীর নামে 30 বিঘা আছে, আপনার সন্তানের নামে 10 বিঘা আছে। আপনাদের জমি হলে 80 বিঘায়, এই 80 বিঘার মধ্যে 20 বিঘা জমি কিন্তু সরকারের আওতাধীনে নিয়ে নেবে, খাস করে নেবে। কেননা বর্তমান যে জমির সিলিং আছে, এই সিলিং কিন্তু 60 বিঘার অতিরিক্ত থাকবে না। তবে কারখানার জন্য যদি কোনো জমি থাকে, এই কারখানার জমি কিন্তু এই সিলিংয়ের আওতায় পড়বে না। এই 60 বিঘা বলতে চাষাবাদভুক্ত জমিকে বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি চাষাবাদ করার জন্য 60 বিঘার অতিরিক্ত জমি থাকে, এই জমিগুলো কিন্তু সরকার অবশ্যই বের করে নেবে। এরপর যে জমির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অবৈধভাবে যদি কোনো জায়গা থেকে বালু উত্তোলন করা হয়। এই বালু উত্তোলন অত্যন্ত ক্ষতিকর একটি কাজ। যে জায়গা থেকে বালু উত্তোলন করা হয় সেই জায়গার আশেপাশে জায়গাগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এই অবৈধভাবে যে জায়গাগুলো থেকে বালু উত্তোলন করা হইতেছে, এই জায়গাগুলো কিন্তু এসিলেন্ট সাহেব নির্দিষ্ট করবেন, নির্দিষ্ট করে এই জায়গাগুলো খাস করে দিবেন। তাই প্রিয় দর্শক, আমি যে জমিগুলোর কথা বললাম, এই জমিগুলো যদি আপনি মালিক হয়ে থাকেন, এই জমিগুলো খাস করা হবে। আর এই জমিগুলো যদি খাস করা হয়, তাহলে এই জমিগুলো আপনি কিভাবে পেতে পারেন? এই জমিগুলো পাওয়ার একটি মাত্র উপায় আছে। ডিসি সাহেব এই জমিগুলো খাস করে নিলে আপনি ডিসি সাহেবের নিকট ভূমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করবেন, যাকে ভূমিহীন বলা হয়। ভূমিহীন ব্যক্তিদের যে ভূমিহীন দেওয়া হয়, আপনি যখন ভূমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করবেন, ডিসি সাহেব যদি দেখে যে আপনি ভূমি বন্দোবস্ত নেওয়ার যোগ্য ব্যক্তি, তাহলে ভূমি কিন্তু আপনাকে বন্দোবস্ত দিবে। আর একটি ভূমি একবার বন্দোবস্ত নিলে এই ভূমিটি আপনি 99 বছর ভোগ দখলে রাখতে পারবেন, কিন্তু এই সম্পত্তি কোনো জায়গায় বিক্রি করতে পারবেন না। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাই।